সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ব্যাংকার ও লেখক রিফাত মাহবুব সাকিব। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আমরা আজ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়ের মূল বস্তুতে শুরুতেই থাকছে যে অনিয়ম দুর্নীতিতে আমরা দেখেছি ব্যাংকিং এর অনেক ক্ষেত্রে অনেক ক্ষতি সাধন হয়েছে এবং এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য নানা ধরনের আসলে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু সেই ক্ষতিটা এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এটার পেছনের মূল কারণটা আসলে কি? আসলে এখানে স্টেক হোল্ডার যারা ব্যাংকের, মানে দুই পক্ষই, আমি ব্যাংকিং সেক্টরকে এবং কাস্টমারদেরকে যদি দুটো প্রান্ত যদি ধরি, আসলে দুই পক্ষেরই আসলে বিশ্বাসের জায়গাটা একটু নষ্ট হয়েছে। কাস্টমারের ব্যাংকের উপরে তাদের ট্রাস্ট যেটা ছিল সেটা নষ্ট হয়েছে। ব্যাংকেরও কিন্তু কাস্টমারের উপরে ট্রাস্ট নষ্ট হয়েছে, কারণ অনেকেই কিন্তু লোন নিয়ে কিন্তু লোন কিন্তু দেয়নি। তারপরে ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসই কিন্তু ঘটেছে। তো ট্রাস্টটা কিন্তু এখন কিন্তু ফিরে এসছে। আমি বলবো যে আগের চেয়ে কিন্তু এখন কিন্তু ব্যাংকিং সেক্টর কিন্তু অনেক স্থিতিশীল, যেটাকে বলা হয়, আগের চেয়ে অনেক বেটার। আচ্ছা, আমি যদি এখন বলি যে কাস্টমারের ক্ষেত্রে, কাস্টমার তো ভ্যারাইটিস কাস্টমার, আসলে কাস্টমারের আসলে সেই ধরনের ম্যানেজমেন্টটা নেই, কিন্তু আপনাদের ব্যাংকিং খাতে তো ম্যানেজমেন্ট রয়েছে এবং একটা পলিসি রয়েছে, একটা স্ট্রাকচার রয়েছে। সেই অনুযায়ী আসলে ম্যানেজমেন্ট এখানে কতটা দায়ী বলে আপনি মনে করছেন? আসলে গুড কোয়েশ্চেন। এখানে আসলে ম্যানেজমেন্টের আসলে এখানে অনেক কিছুই দেখার বা মানে করার বিষয় রয়েছে। তো ম্যানেজমেন্ট থেকে যখন কোনো প্রেশার না আসে, কোনো আমি বোর্ড থেকে ব্যাংকের যারা টপ ম্যানেজমেন্ট রয়েছে, আমি সেটাকেও যদি সিঙ্ক করাই, তাহলে বোর্ড থেকে যদি কোনো প্রেশার না থাকে, তাহলে কিন্তু টপ ম্যানেজমেন্ট কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি কিন্তু তারা তাদের ডিসিশনগুলো নিতে পারে। আবার এখানে আবার একটা ইস্যু থাকে যে অতিরিক্ত যদি ফ্লেক্সিবিলিটিও দিয়ে দেয়, তাহলেও আবার এটা আবার বোর্ড, সেখানে আবার বোর্ডের সাথে আবার একটা দ্বন্দ্ব লেগে যায়। তো সেখানে হচ্ছে যে যেটা সুশাসনটা থাকতে হবে বোর্ড এবং ম্যানেজমেন্ট, টপ ম্যানেজমেন্টের মধ্যে একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকলে এবং উভয়ে যদি ভালো একটা গোল সেট করে যদি কোনো ডিসিশন নেয়, এটা ডেফিনেটলি পাবলিকের ফেভারই যাবে। আচ্ছা, এখন কিন্তু অনেক সময় জনগণের মাঝে যেহেতু একটা আতঙ্ক তৈরি হয়েছে যে ব্যাংকে টাকা রাখার পরে সেই টাকা তারা পাচ্ছেন না, সময় মতো পাচ্ছেন না, এবং কিছুদিন আমরা আগে দেখেছি যে একসাথে 2 লাখ 1 লাখের বেশি মনে তারা উঠাতেও পারতেন না, আসলে একসাথে অনেক অ্যামাউন্ট, বিগ অ্যামাউন্ট তারা উঠাতে দিতেন না। সো এই যে ধরনের প্রবলেম এবং অনেকের মধ্যে যে শঙ্কাটা তৈরি হয়েছে, এই শঙ্কা থেকেই অনেকে বলে যে ব্যাংকে টাকা না রাখাটাই এখন ভালো, বা না রাখাটাই শ্রেয়, ব্যাংকে এখন সেফ ফিল করছেন না আসলে মানুষরা। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে আপনার কি মতামত রয়েছে? না, দেখুন, এখানে আসলে আমি বলবো যে প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে যে এখন সেই ধরনের সিচুয়েশন থেকে কিন্তু ব্যাংকিং সেক্টর কিন্তু অনেকটা সেফ একটা জোনে চলে এসেছে, মানুষের কমফোর্টের মানে আস্থার একটা জায়গাতে চলে এসেছে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে এরকম আসলে কয়েকটা ব্যাংকের ক্ষেত্রেই ঘটেছিল। সব ব্যাংক কিন্তু ঢালাওভাবে কিন্তু করলে চলবে না। তো যাদের ক্ষেত্রে এই কোয়েশ্চেনগুলো বা এই প্রবলেমগুলো ফেস করছিল যেসব ব্যাংক থেকে গ্রাহকরা, সেই ব্যাংকগুলো কিন্তু এখন কিন্তু অনেকটা মানে নিজেদেরকে কিন্তু গুছিয়ে নিয়েছে। সেই কারণে আমি বলবো যে এখন ব্যাংকিং সেক্টর আর ওরকমভাবে আর ডেঞ্জারে নেই, কিন্তু মানে আমি বলবো যে মানে গোছানোর দিকেই যাচ্ছে। একটু সময় নিতে হবে, আস্থাটা ফেরত আসতে হবে গ্রাহকদের, দেন এটা আবার ভালো একটা ইয়েতে চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার একটু জানতে চাই, আপনি একজন লেখক, কি ধরনের লেখালেখি করতে আপনার ভালো লাগে? আচ্ছা, আমি আসলে আমার লেখা শুরুই করেছিলাম যে গবেষণা ভিত্তিক। আমার বেশিরভাগ মানে 90% লেখাই হচ্ছে গবেষণাধর্মী। তো গবেষণাধর্মী লেখা লিখতেই বেশি পছন্দ করি, কিন্তু মানে আমাদের দেশে আসলে যেটা দেখা যায় যে গবেষণাধর্মী লেখাটা খুব কম সংখ্যক লোকেরাই আসলে পড়তে পছন্দ করেন, পাঠকের সংখ্যাটা খুবই কম। ওয়াইরাস আমি যেখানে বাইরের যে কোনো একটা প্ল্যাটফর্মে দিলে সেখান থেকে হয়তো প্রচুর বই চলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে সেটা পাঠকের পরিমাণ খুবই কম। তো প্রথম দিকে এগুলো তো ছিল ইংলিশে, আর্টিকেলসের বইগুলো ছিল ইংলিশে। তো আমার একটা টার্গেট ছিল যে যেটা আর্টিকেলসের বই যারা পড়বে, যারা
ইংলিশে পড়বে তারা বাংলায় পড়বে, যারা বাংলায় পড়বে তারা ইংলিশেও পড়বে। মানে আর্টিকেলসে বই নিয়ে পড়লে মানে এটা একটা আলাদা একটা লেভেলের কাস্টমার, মানে আলাদা একটা লেভেলের একটা পাঠক সেক্টর থাকবে যারা এটাকে, এবং এটার পরিমাণ কিন্তু আপনি খুব বেশি পাবেন না। 20% হয়তো 100% পাঠকের মধ্যে হয়তো 20 বা 25% পাঠক হয়তো এই যে মানে গবেষণাধর্মী বইগুলো নিয়ে রিসার্চ করতে খুব পছন্দ করেন। তো এই কারণেই কিন্তু আমি মূলত কিন্তু ইংলিশের উপরই বইগুলো বের করেছিলাম, যে যদি বাংলাদেশে যদি না হয় তাহলে বাইরেই যেন এটা যেন হয়। আর আমার একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে যে সবসময় বলা হয়ে থাকে যে ভালো বইগুলো বিদেশ থেকেই আমরা ইম্পোর্ট করি। তো বাংলাদেশেও যে গবেষণাধর্মী লেখালেখি হয় এটাও বিদেশিরা জানুক, বিদেশের মার্কেটে স্প্রেড হোক। আচ্ছা, আপনার গবেষণার বিষয়বস্তুগুলো কি কি ছিল? আচ্ছা, আমার প্রথম দিকে আমার বিজনেসের উপরে, ব্যাংকিং সেক্টরের উপরে, তারপরে হচ্ছে এরপরে আমি আমার কমফোর্ট জোনটাকে ভেঙে ফেলি। কমফোর্ট জোনটাকে ভেঙে আমি জুটের উপরে করেছি, ছাদ কৃষির উপরে করেছি, গ্রিন হাইটস যে আমার যে বইটা ছিল। তারপরে হচ্ছে মেন্টাল হেলথের উপরে করেছি। মানে আমি সব ধরনের সাইটগুলো নিয়েই আসলে লিখেছি, এবং সামনে একটা বই বের হবে, সেটা পাঠকদের কথা চিন্তা করি। তারা গতবার 21শে বইমেলায় বললো যে বাংলায় হলে নাকি বেটার হয়, তো একটা মোটিভেশনাল একটা বই বের করব এবার, আশা করছি ইনশাল্লাহ সামনে বইমেলায়। এইটা হয়তো আমি হয়তো ইয়েতেই করবো আর কি, ডেফিনেট। আপনি বলছিলেন যে আপনি মেন্টাল হেলথ নিয়েও বই লিখেছেন, আপনার মেন্টাল হেলথের গবেষণায় কি উঠে এসেছে? আচ্ছা, আমাদের আসলে মেন্টাল হেলথ নিয়ে আমরা আমাদের মধ্যে কিছু ট্যাবু আমরা পোষণ করে রাখি, যেটা দেখবেন যে আমরা আসলে কিন্তু প্রতিটা মানুষই কিন্তু আমরা কিন্তু 100% কিন্তু সুস্থ না। তো যেই কারণে আমরা সেখান থেকে কিন্তু আমাদেরকে কিন্তু গুটিয়ে রাখি। গুটিয়ে রাখার কারণে আমরা এই সাইটটাকে যখন প্রাধান্য কম দিচ্ছি, তখন কিন্তু আমাদের মেধার কিন্তু প্রপার ইউটিলাইজেশন কিন্তু আমাদের সমাজে দেখতে পাচ্ছি না, যেই কারণে আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি জাতি হিসাবে। তো এটাকে কিন্তু কখনোই খাটোভাবে দেখার কোনো প্রশ্নই আসে না, এটাকে খুব সিরিয়াসলি ভাবতে হবে। আর এই যে ট্যাবুর যে ভাবটা, এই যে মানুষ কি ভাববে, মানুষ কি বলবে, এখান থেকে বের হয়ে আমি কিভাবে ভালো থাকবো, সেটাই হচ্ছে মূল কথা। আচ্ছা, এখন তো অনেকেই দেখি যে আসলে বই পড়তে চান না, পাঠক সংখ্যাটা আসলে দিন দিন কমছে। লেখকের যে পাঠকদের যে চাহিদা পূরণের যে ব্যাপারটা, সেটা কি আসলে লেখকরা পুরোপুরি চাহিদা পূরণ করতে পারছেন কিনা? লেখকরা চাহিদা, দেখুন এখন একটা জিনিস হচ্ছে যেটা এখন মাল্টিমিডিয়ার যুগে আর সোশ্যাল প্ল্যাটফর্মের যুগে এখন লেখকরা কিন্তু যে মানসম্মত লেখা যে তৈরি করছেন না, সেটা কিন্তু আমি বলবো না। যথেষ্ট ভালো মাপের বই কিন্তু তৈরি হচ্ছে, বাট এখন আসলে মানুষ পড়ার চাইতে দেখাটাকেই বেশি মানে কমফোর্ট ফিল করে। তো আবার যে একেবারে যে লেখা পছন্দ করে না বা ওরকম ধরনের যে একটা পোর্শন নেই, সেটাও না, কিন্তু সেটার পরিমাণ খুব কম। মানে আস্তে আস্তে না এই রেশিওটা কমে আসছে। তো মানুষ এখন লেখার চাইতে দেখাটা কি, আপনি দেখেন না নিউজ পেপারই এখন অনেকে পড়তে চায় না, ফেসবুক স্ক্রলিং করলে যে মাল্টিমিডিয়াতে কিন্তু বা ইউটিউব থেকে কিন্তু সবাই কিন্তু ইনস্ট্যান্টলি নিউজগুলো পেয়ে যাচ্ছে। তো যেই কারণে হচ্ছে কি লেখার যারা লেখা তারা লিখবে, মানে একটা চাহিদা থেকেই লিখবে, কিন্তু আসলে ওই পরিমাণ রিডার যারা আছে তারা পোর্শনটা কমে আসছে কেন যেন। এটা একটা ব্যাড সিগন্যালও হতে পারে, কারণ কি একটা মিনিমাম একটা রেশিও যদি থাকে, তাহলে সোসাইটি একটা ব্যালেন্স, একটা ইকুয়েশন বজায় থাকে। রাইট। আপনি মানবাধিকার নিয়েও কাজ করছেন। আমাদের দেশে অনেক মানবাধিকার সংগঠন রয়েছে, এই সংগঠনগুলো কি সঠিকভাবে কাজ করছে কিনা বা কতদূর কাজ করছে? এখানে আসলে সবাই সঠিকভাবে কাজ করছে না, কারণ এখানে ব্যক্তি সত্তাটাকে আলাদা করে সবাই আসলে এখানে অনেকেই আসলে বেনিফিটেড হতে চায়। হ্যাঁ, মানে এইটাকে আসলে ট্যাগ হিসেবে রেখে সবাই চায় যে আমি পার্সোনালি বেনিফিটেড হব না, এটাই হচ্ছে কথা। মানে কিন্তু এটার রেশিওটা খুব কম, এই ধরনের মানুষের সংখ্যাটা খুব কম। আগে এক সময় ছিল, ওখান থেকে কিন্তু এখন কিন্তু অনেক রিফাইন হয়ে এসছে। এখন কিন্তু যারা আছে তারা কিন্তু আসলে সত্যিকার অর্থেই কিন্তু মানে সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য কিন্তু ঝুঁকছে এবং মন থেকেই করছে। আর একটা জিনিস ভালো লাগছে যে এত প্রতিকূলতার মধ্যেও
ওই যে মানুষকে হেল্প করার যে একটা টেন্ডেন্সি, এটা কিন্তু হঠাৎ করে, আমি গত 2 বছর আগেও এটা দেখি নাই, বা 3 বছর 4 বছর আগেও দেখি না, হঠাৎ করে মানুষের মধ্যে এই চেঞ্জটা আসছে। মানুষ মানে বুঝতে শিখছে যে মানুষকে হেল্প করতে হবে। আগে কিন্তু আমি এটা দেখি না, এখন দেখি যে কেউ একটু বিপদে পড়লে রাস্তায় আসে, কিন্তু আগের চেয়ে আসছে, এটা একটা ভালো সাইন। আচ্ছা, এবং এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বিপদের কথা যখন বললেন যে মানুষ কিন্তু এখন ওই আসলে ফোনের মধ্যে এত আসক্ত, তারা ভিডিও মেকিং এর জন্য কিন্তু অনেক বেশি আসলে একটা সিচুয়েশন, সাপোজ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে মানুষের ভিড়েই কিন্তু ম্যাক্সিমাম সময় আসলে সবকিছু পরিস্থিতি আরো বেশি ঘোলাটে হয়ে যায়। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? না, এখানে এখানেও আমি দুটো পক্ষকেই বলবো। যারা কন্টেন্ট মেক করছেন তাদেরকে ভিউয়ের চিন্তাটা বাদ দিয়ে, ভিউটা আসলে হয় কি সঠিক তথ্যটা এবং সঠিক তথ্য এবং মানে গুণগত ইনফরমেশন দিয়ে যদি কন্টেন্টগুলো বানানো হয়, প্রথম দিকে হয়তো ভিউটা কম হবে, কিন্তু ওনারা এটা বুঝছেন না যে ওনারা মানে নিজেদের ভিউটাকে বাড়ানোর জন্য মানে পুরো জাতিটার টেস্টটাকে নষ্ট করে দিচ্ছেন। তো যখন সবাই মিলে যখন খুব ভালো কন্টেন্ট, ইনফরমেটিভ কন্টেন্ট যখন বানাবে, তখন একটা নেশন কিন্তু ওদের টেস্টটা কিন্তু চেঞ্জ করে ফেলবে। তো যখন একটা নেশনের যখন টেস্ট মানে চয়েসটা যখন মানে অন্য লেভেলে চলে যায়, তখন পুরো জাতি কিন্তু একটা মানে একসাথে কিন্তু মানে উপরের দিকে ওঠে, যেটা আমরা ফলো করতে পারি চায়নাকে। পুরো নেশন হিসেবে একসাথে কিন্তু ওরা কাজ করে যাচ্ছে। তো তাহলেই কিন্তু আমরা কিন্তু ইকোনমিক্যালি অ্যান্ড আমাদের মোরাল ভ্যালুস যেগুলো থাকে সেগুলোকেও ডেভেলপ করতে পারবো, ইকোনমিক্যালিও আমরা অনেক ডেভেলপমেন্ট ইয়েতে যাব, মানে এরকমই আর কি। ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলুন, শুভকামনা রইল, ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।